অধ্যাপকের কণ্ঠ নিঃসৃত বাক্য শ্রবণেই চমকালো উপস্থিত সকলে। আবার কেউ কেউ ভীষণ খুশিও হলো। এদের তাণ্ডবে জীবনটা এতদিন ওষ্ঠাগত হয়ে উঠেছিল সবার। এখানে র্যাগিং, ওখানে মারামারি, ওখানে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ, ওখানে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা যেন এদের প্রতিদিনের কর্ম ছিল। কিন্তু ধনী পরিবারের সন্তান এবং কলেজে এদের বেশ দাপট থাকায় বলতে পারছিল না কেউ কিছু। যতদূর শোনা যায়, এদের প্রভাবশালী পরিবার থেকে প্রতি বছর কলেজের তহবিলে বেশ মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়। তাই এদের এত ক্ষমতা ছিল এবং কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে পারত না। তবে এখন এদের পেছনে লাগলো কে? এত কার ক্ষমতা? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য সকলের ন্যায় চমকালো অ্যারন, ব্যারি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরি। হঠাৎই তাদের নামে এমন নোটিশ এলো কেন? নিশ্চয়ই কেউ তাদের নামে নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট, নয়তো এমনটা হওয়ার তো কথা নয়। কে তাদের বিরুদ্ধে নালিশ জানালো? এত বছর তো তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। একমাত্র বিভান এবং তার দল ব্যতীত সবাই মিয়েছিল তাদের ভয়। তবে আজ হুট করে কে মুখ খুলল? ক্লাস শুরুর আগে যে মেয়েটাকে তারা উত্তপ্ত করেছিল, সেই মেয়েটা নয় তো? যদি সে হয়েও থাকে, তবে কে ওই মেয়ে? তার কি এত ক্ষমতা যে তার একটা নালিশে ক্লাস পর্যন্ত নোটিশ চলে আসবে, তাও প্রত্যেকের ছবি দেখিয়ে জনসম্মুখে? এর আগে তো এমন কখনো হয়নি। কলেজ কর্তৃপক্ষের নিকট কোনো ছাত্রছাত্রীর নামে নালিশ পড়লেও তাকে প্রধান অধ্যাপকের কক্ষে ডাকা হয় প্রথমে। সেখানে তাদের হুঁশিয়ারি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। এভাবে জনসম্মুখে ছবি দেখিয়ে অপমান করা হয় না। তাহলে তাদের এত অপমান কেন করা হলো? তীব্র ক্রোধ নিয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো অ্যারন, ব্যারি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং ম্যারি। শ্রেণীকক্ষে উপস্থিত অধ্যাপককে উপেক্ষা করে বই খাতা নিয়ে একে একে বেরিয়ে গেল সকলে। আজই তাদের পরিবারকে বলবে কলেজে অর্থ অনুদান বন্ধ করতে হয়। ওই মেয়েটাকেও দেখে নিবে সবাই। কত বড় তার ক্ষমতা, তারও একটা হিসেব নিতে হবে। সময় এখন প্রায় সন্ধে। সূর্যটা আকাশের এক কোণে প্রস্থান ঘটিয়ে রক্তিম বর্ণ ধারণ করে জানান দিচ্ছে নিজের বিদায়ের। বিমান গাড়ি নিয়ে সেই বিকাল থেকে দাঁড়িয়ে রয়েছে একটা কফি শপের সম্মুখে। লোক লাগিয়ে যতটা সংবাদ পেয়েছে, এই কফি শপে পার্ট টাইম জব নিয়েছে রূপন্তী। বিমান অনেকবার ভেবেছিল এখানে আসবে না, কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে দমাতে পারলো না। সে এসেই পড়লো। এখানে এসে আবার সেই বিকাল থেকে ভেবেই যাচ্ছে সে ভেতরে যাবে না। কেন যাবে সে ভেতরে? রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর তো কিছু নয়। তবুও শেষ পর্যন্ত নিজের মনকে দমাতে পারল না বিভান। শত্রুর মেয়েকে দেখার জন্যই সে কোন অবস্থানে কাজ করছে, কিভাবে কাজ করছে, সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্যই হৃদয় উতলা হয়ে উঠেছে। মেয়েটাই দেশে নতুন, এখানকার হালচাল বোঝে না কিছুই। কোনো পুরুষ যদি মেয়েটাকে খারাপ ইঙ্গিত করে, তখন বিভানের কলিজা কেঁপে উঠল। এই অনুভূতির মানে সে জানে না, আর জানার চেষ্টাও করল না। বরং নিজের সকল চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল গাড়ি থেকে। কয়েক কদম এগিয়ে থমকে গেল, আবার পিছিয়ে এসে গাড়ি থেকে একটা মাস্ক নিয়ে জড়ালো মুখে। রূপন্তী যদি তাকে দেখে নেয় একবার, নিশ্চয়ই ভেবে নিবে তার পিছু পিছু এখানে এসেছে। বিষয়টা অবশ্য তার আত্মসম্মানে আঘাত আনবে। ওই শত্রুর ক্ষুদ্র মেয়েটার সম্মুখে তখন তাকে ছোট হয়ে যেতে হবে। বিভান মুখের মাস্কটা আরেকটু টেনে টেনে ঠিক করেই পা বাড়ালো কফি শপের ভেতর। এদিক ওদিকে একবার চোখ বুলিয়ে গিয়ে বসলো একটা ফাঁকা টেবিলে। কিন্তু রূপন্তী কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। বিভানের উকিঝুঁকি মারার মধ্যেই ভেতর থেকে এক মগ কফি হাতে বেরিয়ে এলো রূপন্তী। ওষ্ঠে তার নজর কাড়া হাসি। মেয়েটার পানে তাকিয়ে বিভানের হৃদয়ে ঝড়োটার কথা থাকলো, মেজাজ চটল তার। মেয়েটা তার দেহের কাঠামো অনুযায়ী একটা টাইট ফিট টি শার্ট এবং প্যান্ট পরেছে। মাথায় আবার চুলগুলো ঝুটি করে একটা ক্যাপও পরা। মেয়েটা বাসায় পরে থ্রি পিস, কলেজে যায় থ্রি পিস পরে, অথচ এখানে শৈল মাপের পোশাক পরেছে। সারা বছর এদেশের রাস্তায় ছোটখাটো পোশাক পরিহিত নারীদের দেখে দেখে অভ্যস্ত হওয়ায় বিভানের এই মুহূর্তে রূপন্তীর দেহে শুধুমাত্র টি শার্ট আর প্যান্ট পরতে দেখে রাগ লাগছে ভীষণ। বিভান আশেপাশে তাকালো, কত পুরুষ এখানে। হুট করেই ছেলেটার মেজাজের পারদ যেন ধপধপ করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে পড়ল। রূপন্তীর এক হাত চেপে ধরে মেয়েটা হকচকালো। গভীর ক্রোধ নিয়ে আকস্মিক চেপে ধরল রূপন্তীর এক হাত। মেয়েটা হকচকালো।
তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো পাশ ফিরে। চোখের সম্মুখে ভেসে উঠল মাস্ক পরিহিত লম্বা চওড়া বলিষ্ঠ এক যুবক। ঘটনার আকস্মিকতায় রূপন্তী চিনতে পারল না এই যুবককে। কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনি কে? আর এভাবে আমার হাতে বা কেন ধরেছেন? বিভান জবাব দিল না। মেয়েটাকে টেনে নিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। রূপন্তীর মেজাজ বিগড়ালো এক পর্যায়ে। কোথাকার কোন পুরুষ এসে তার হাত ধরে টানাটানি লাগিয়েছে। সবচেয়ে বড় কথা, একে তো তার হাত ধরার সাহস কে দিয়েছে? বিদেশের মাটিতে থাকতে থাকতে কি ভদ্রতার জ্ঞানটুকু খুঁড়িয়ে বসেছে নাকি? রূপবন্তী ছিটা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল বিভানের হাতের বাঁধন থেকে। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, এভাবে হাত ধরে টানাটানি কেন করছেন? আশ্চর্য তো। বিভান রক্তচক্ষু নিয়ে আবারও একবার চোখ বুলালো রূপন্তীর পা থেকে মাথা অবধি। দাঁত পিষে বলল, আসলেই আশ্চর্য। তোমাকে দেখে দিন দিন আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছি। পরিচিত কণ্ঠস্বর চমকালো রূপন্তী। এ তো বিভানের কণ্ঠস্বর, কিন্তু এ লোক এখানে কেন? নাকি সে ভুল ভাবছে? বিষয়টা নিশ্চিত হতে রূপন্তী তৎক্ষণাৎ হাত বাড়ালো বিভানের মুখ পানে। কিছু বুঝে ওঠার আগে টেনে নামিয়ে দিল তার মুখের মাস্কটা। এ তো সত্যি বিভান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল রূপন্তীর। অবাক কণ্ঠে বলল, আপনি এখানে কেন? কিছুটা অপ্রস্তুত হলো বিভান। এ প্রশ্নের কি উত্তর দিবে সে? এখন যদি সে সত্যিই কথা বলে দেয় যে রূপন্তীর পিছু নিয়ে তার কর্ম পর্যবেক্ষণ করতে এসেছে, তবে মেয়েটা নিশ্চয়ই হাসবে তার উপর। মনে মনে নিজেকে বড় ভাবতে শুরু করবে। তাছাড়া সত্যি কথাটা তার ইগোতেও কিঞ্চিত নিচু করবে। বিভান আশেপাশে দৃষ্টি ঘোরালো, গম্ভীর স্বরে বলল, কফি খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে পেলাম। আর পোশাকের যা শ্রী দেখলাম তাতে আশ্চর্য হয়ে গিয়েছি। রূপন্তী ভ্রু কোঁচকাল, মাথা নুইয়ে দৃষ্টিপাত করলো পোশাকের পানে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, কোনো সমস্যা তো নেই, সব ঠিকঠাকই তো আছে। তাহলে এই লোক তার পোশাক দেখে কেন আশ্চর্য হলো? মেয়েটা কিছুটা আগ্রহী স্বরে শুধালো, আমার পোশাক তো ঠিকই আছে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? পুরনো ক্রোধ নড়ে চড়ে উঠল বিভানের ভেতরে। রক্তচক্ষু নিয়ে তাকালো সে রূপন্তীর পানে। কটমট করে বলল, এটা কি পোশাক? এই ধরনের পোশাক তোমার কাছে ঠিকঠাক পোশাক মনে হচ্ছে? বিভানের কথায় আশ্চর্য না হয়ে পারল না মেয়েটা। তার পোশাকে খুব খারাপ কিছু নেই, শুধু বলা যেতে পারে একটু টাইট ফিট বেশি। তাতেও এদেশের রাস্তায় ঘুরে বেড়ানো অনেক বিদেশিনীর পোশাকের তুলনায় যথেষ্ট উত্তম। বিভান এত বছর ধরে এদেশে রয়েছে, ছোটখাটো পোশাক পরা মেয়েদের অহরহ দেখে সে। এমন নয় যে সে একজন সুশীল ভদ্রসভ্য একজন পুরুষ। কোনো নারীর পানে তাকায় না, দৃষ্টি নত করে মাটির পানে তাকিয়ে হাঁটে, কিংবা তার মধ্যে কোনো বদগুণ নেই। এই তো সেদিন মদ্যপান করে বাড়ি ফিরেছে। এই মদ পান সে করে কোথা থেকে? অ্যারিকের থেকে যতটা রূপন্তি জেনেছে, তাতে বিভানের বারে যাতায়াত রয়েছে। আর রাতের আধারে বারে মেয়েরা কেমন পোশাকে আসে তা সচক্ষে না দেখলেও কিছুটা অন্তত জানা আছে তার। কিন্তু এখন এই লোক এসেছে তার সম্মুখে ভালো সাজতে, ঢং দেখাতে। মেয়েটা মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, অর্ধনগ্ন নারী দেখা যার অভ্যাস, সে আবার এসেছে আমার পোশাক গুণগান করতে? আমি অর্ধনগ্ন নারীদের দিকে তাকাই না। ও আচ্ছা, আপনি অর্ধনারী দেখলে বুঝি চোখ বন্ধ করে ফেলেন, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে হেঁটে যান? বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওরা আর তুমি এক নও। মুখে ফসকে কথাটা বলেই ফেললো বিভান। মুহূর্তেই বিব্রত হলো সে। তবে এই কথাটাও ধরে ফেললো রূপন্তী। কপালে ভাঁজ ফেলে শুধালো, কেন? এক নয় কেন? বিভান বিরক্তিতে কপালে ভাঁজ ফেললো। ভুল ক্রমেও এই মেয়েকে কোনো কথা বলে সারা যায় না। একটা কথাও মেয়েটা মাটিতে পড়তে দেয় না। সে এদেশের আসার পর থেকে তোতা পাখি মতো প্রতিটি কথার জবাব দিয়ে যাচ্ছে। শত্রুর মেয়ে এতটা শক্ত এবং ঝগড়াটে হবে কেন? আশ্চর্য। শত্রুর মেয়ে হবে বোকাশোকা, যাকে যা বোঝাবে তাই বুঝবে। একটা ধমক দিলে 3 দিন কাঁদবে। সে কেন মুখ ফুসকে বলা কথা নিয়েও প্রশ্ন করে বিব্রত করবে? বিভান নাক মুখ কুচকাল, থমথমে কণ্ঠে জবাব দিল, ওরা তো সবসময় এগুলো পরে অভ্যস্ত। তুমি সবসময় 3 পিস ওড়না ব্যবহার করে হুট করে এই পোশাক পরেছো, তাই দেখতে অনেক দৃষ্টিকটু লাগছে। কি অযৌক্তিক কথা! মুখ বাঁকালো রূপন্তী।
কণ্ঠে জোর দিয়ে বলল, আমি এখন থেকে এই ধরনের পোশাকই পরবো। অভ্যাস করে নিন আপনি। কথাটা বলে মেয়েটা আবারও পা বাড়ালো কফি শপের পানে। বিভান তার হাত ধরে আটকে দিল তৎক্ষণাৎ। দাঁতে দাঁত চেপে বলল, কণ্ঠে তোলা বাক্যটা সমাপ্ত করতে পারল না বিভান। তার আগে আটকে উঠল রূপন্তী। লজ্জায় দিশেহারা হয়ে উঠল মেয়েটা। সত্যি কি তাকে দেখতে এত বাজে লাগছে? তার শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে সকলের সম্মুখে। দ্রুত দুহাত তুলে নিজের ছোট্ট শরীরটা ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালালো মেয়েটা। মৃদু চিৎকার করে বলল, চুপ করুন অসভ্য বেলাজ পুরুষ মানুষ কোথাকার। বিভান ওষ্ঠ বাঁকালো। তাচ্ছিল্য হেসে বলল, নিজে এসব পোশাক পরে হাজারো পুরুষের সম্মুখ দিয়ে ঘুরে বেড়াতে পারবে, তাতে কিছু না। আর আমি তোমার ত্রুটি ধরিয়ে দিলে বলবে অসভ্য পেলাজ উপাধি দিয়ে দিলে। হ্যাঁ, কি আশ্চর্য মেয়ে তুমি। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেললো। আমতা আমতা করে বলল, কি করব? কাজ করে খেতে হলে এই পোশাক পরতেই হবে। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্ট এবং কফি শপ কর্তৃপক্ষই তো এদের কর্মচারীদের এমন পোশাক নির্ধারণ করে রেখেছে। বিভান সময় নিল না, ভাবলেশীন ভাবেই জবাব দিল, চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দিলে কি খাবো? আপনার বাপ দাদার অঢেল সম্পত্তি থাকলেও না, আমার বাপ দাদার অঢেল সম্পত্তি নেই। সুতরাং আমাকে তো কাজ করেই খেতে হবে। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে বলল, আমার জন্য বাসায় রান্না করবা। মাস শেষে তুমি এখানে যা টাকা পাও তার অধিক টাকা আমি তোমাকে দিব। থামলো বিভান। পরপর আবারও বলল, আমার খাওয়া দাওয়াতে আগে থেকেই সমস্যা। সারা বছর এই রেস্টুরেন্ট আর নুডলস খেতে খেতে পেটে সমস্যা দেখাতেছে। তাই প্রস্তাবটা রাখলাম তোমার সম্মুখে। নয়তো তোমার মতো মেয়ের জন্য আমার মায়া দয়া কোনো কালই ছিল না, এখনো নাই। রূপন্তী অপমানিত বোধ করলো। তোমার মতো মেয়ে মানে কি? তাছাড়া এই চাকরি করে তাও বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে পারে, অর্থাৎ বিভানের দৃষ্টিসীমার বাইরে। এরপর ঘরে রান্না করলে তো সারাক্ষণ এই বদলোকের সম্মুখেই থাকতে হবে। তারপর সারাদিন উঠতে বসতে অপমান আর ঠোকাঠুকি। তার থেকে এখানে চাকরি করা ঢের ভালো। প্রয়োজনে কর্তৃপক্ষের নিকট থেকে একটু ঢিলাঢালা পোশাক নিয়ে চালিয়ে দেবে, আর অন্য স্থানে চাকরি পেলে সেখানে চলে যাওয়া যাবে। রূপন্তী নাকচ করে দিল বিভানের প্রস্তাবকে। ধীর কণ্ঠে বলল, আমি আপনার কোনো চাকরি করব না, এখানেই বেশ আছি আমি। বিভানের দৃষ্টি শীতল হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল রূপন্তীর পানে। হুট করে হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির নিকট। দরজা খুলে ধাক্কা মেরে ফেললো ভেতরে। হতবাক হলো মেয়েটা। ব্যস্ত হয়ে গাড়ি থেকে নেমে যেতে চাইল সে। তাড়াহুড়ো করেই বলল, এ কি করছেন কি আপনি? আমার কাজ আছে। এমনি এতক্ষণ আপনার সাথে বকবক করে অনেক সময় নষ্ট হয়েছে। নিশ্চয়ই কর্তৃপক্ষের নিকটের জবাবদিহি করতে হবে আমায়। অবাধ্য হওয়ার যেন মেয়েটার রক্তে মিশে আছে। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা গাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ না দিয়েও নিজেও বসে পড়লো গাড়ির ভেতরে। মুহূর্তেই লক করে দিল দরজাগুলো। ক্রোধে হিসিয়ে বলল, তুই আজ থেকে আমার চাকরি করবি। এই বালসাল কফি শপে তোকে দেখলে ঠ্যাং ভেঙে পার্সেল করে দেশে পাঠিয়ে দিব তোর বাপের কাছে। কি সর্বনাশ! তুই তুকারি করছে। রূপন্তী বুঝলো লোকটা রেগে আছে বেজায়। এই মুহূর্তে আর বোধহয় ঝামেলা না করাই ভালো। ঝগড়া নয়, এখন বুদ্ধি দিয়ে কাজ করা প্রয়োজন। নয়তো অপমানিত হতে হবে, ফেঁসে যেতে হবে, এবং এর রোষানলে পড়ে বাড়িতেও ফিরে যেতে হবে। রূপন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো বিভানের পানে। কণ্ঠ আগের তুলনায় নরম করে বলল, বাড়িতে যেতে গেলেও কর্তৃপক্ষের সাথে কথা বলে যেতে হবে। আমার গায়ের পোশাকটাও তো তার ফেরত দিতে হবে তো। আর এবং এরিকে বলে দিয়েছি ওরা কর্তৃপক্ষের সাথে কথা বলবে, আর পোশাক পাঠিয়ে দেওয়া হবে পরে। তোমার ওখানে আর যাওয়ার প্রয়োজন নাই। কথাগুলো বলে বিভান গাড়ি স্টার্ট দিল। হতাশ হলো রূপন্তী। তাকে নিয়ে এত কিসের সমস্যা এই লোকের? বাড়িতে সর্বক্ষণ উঠতে বসতে এর অপমান, এখন বাইরে চাকরির ক্ষেত্রেও সমস্যা। এ লোক তো তাকে কথায় মারবে, বাসস্থানে মারবে, খাবারে মারবে, অর্থেও মারবে। নিজের স্বপ্ন পূরণে আপনজনদের শেষ পর্যন্ত এ কোথায় সে ঠেকলো সে? যেখানে পদে পদে অপমান, বাধা, অভিযোগ, হতাশা। রাত্রি ঘনিয়েছে। জাঁকজমকপূর্ণ সন্ধ্যেকে বিদায় জানিয়ে পা বাড়িয়েছে সে গভীর রাতের পানে। চারপাশটা ধীরে ধীরে নীরব হয়ে আসতেই শুরু করেছে একটু একটু করে। রাত্রির এই ক্ষণে বিছানার পাশে হেলান দিয়ে মেঝেতে বসে রয়েছে বিভান। দৃষ্টি তার হাতে রাখা একটা সিগারেটের প্যাকেটের পানে। প্যাকেটটায় বেশ বড় বড় অক্ষরে স্পষ্টভাবে লেখা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ।
লেখাটা পড়ে তাচ্ছিল্য হাসলো বিভান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তার ক্ষতি করবে। যার হৃদয়ে ব্যথার অভাব নেই, তার শরীরে ক্ষতি হলেই বা কি? আচ্ছা, এই সিগারেটের প্যাকেটের গায়ে এই লেখাগুলো লিখে লাভ কি হয়? যে খাওয়ার সে এই লেখাগুলো উপেক্ষা করেই খাবে। এসব হাজারটা সতর্ক বার্তা থাকলেও তাকে ঘায়েল করতে পারবে না কখনো। এ যেমন বিভান খাচ্ছে, প্যাকেটের ভেতর থেকে একটা সিগারেট নিল হাতে সে। হালকা গোলাপি রঙে দুই ওষ্ঠের ভাঁজে চেপে ধরে লাইটার ধারা আগুন জ্বালিয়ে দিল মাথার অংশে। এই তো পুড়ছে, জল জল করছে অগ্নি, ঠিক যেভাবে এই মুহূর্তে তার বুকটাও পুড়ছে। চরম অগ্নিশিখায় জ্বলে যাচ্ছে তার হৃদয়। ইদানিং জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। রূপন্তীকে ব্যতীত কিছুই ভালো লাগছে না। আবার চোখের সম্মুখে তাকে সহ্য হচ্ছে না। মেয়েটার কষ্টও সহ্য হয় না, আবার কষ্ট দিতেও ইচ্ছে হয়। সম্মুখে থাকলে বাবা মায়ের মৃত মুখটা মনে পড়ে, আর দূরে গেলে হৃদয়ে খা খা করে। কি একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়েছে সে। কোনো কিছুতেই শান্তি নেই, কিচ্ছু ভালো লাগছে না। জীবনের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। বিভান ভেবে পাচ্ছে না শত্রুর মেয়ের জন্য এত কেন বুক পড়ে তার। যে মানুষকে আজ পর্যন্ত মানতে পারেনি সে, তার মেয়েকে কিভাবে মানবে? বিভানের ভাবনার মধ্যে দরজায় টোকা পড়ল। বিরক্ত হলো সে। এই বাড়িতে এই সময়ে রূপন্তী ব্যতীত আর কেউ নেই যে তাকে ডাকবে। বুঝলো বেশ, এই মেয়েটা তাকে শান্তিতে থাকতে দিবে না। না, এমনি শাস্তি দিবে না ঘুমিয়ে শান্তি, না এমনি শান্তি দিবে না ঘুমিয়ে শান্তি দিবে, না খেতে আর না গোসল করতে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলল বিভান। কপালে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? খাবেন না খাবার? এটুকু বলে এই বিভানের হাতে সিগারেট দেখে থেমে গেল রূপন্তী। প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে সে। যে লোক মদ খেতে পারে তার হাতে সিগারেট তো ছোট্ট ব্যাপার। এখানে এত অবাক হওয়ার কিচ্ছু নেই। খাবার তৈরি করে খাবার খেতে বিভানকে ডাকতে এসেছে রূপন্তী, কিন্তু এখানে এসে তো দেখা যাচ্ছে এই বেটা বসে বসে সিগারেট টানছে। রূপন্তী মুখ বাঁকালো, কেমন একটা ভেঙচি কেটে বলল, আপনি সিগারেটও খান? হ্যাঁ। বিভান আঙ্গুল উঁচিয়ে টোকা মেরে সিগারেটের মাথায় জমা হওয়া ছাই ঝেড়ে ফেলল নিচে মেঝেতে। কপাল কুঁচকে রেখেই বলল, আপনি কি জানেন সিগারেট খাওয়া কাকে বলে? না। রূপন্তী উৎসুক হলো, চকচকে চোখ মুখে প্রশ্ন করল। বিভানের গম্ভীর কণ্ঠস্বর। রূপন্তীর দৃষ্টি শুরু হলো, বেশ ভাব নিয়ে বলল, সিগারেটের পশ্চাৎ দেশ দুই ওষ্ঠের মাঝে বসিয়ে আগুন, মাথায় আগুন লাগিয়ে তার গু মুখের মধ্যে টেনে নিয়ে দুর্গন্ধযুক্ত বায়ুকে ধোঁয়া আকারে নাক মুখ দিয়ে উড়িয়ে দেয়াকে সিগারেট খাওয়া বলে। কি বিশ্রী সিগারেট খাওয়ার বর্ণনা! হতবাক হয়ে পড়ল বিভান। তবে পরক্ষণে আবার তেতে গেল মেজাজ। এই মেয়ে এখন তার সিগারেটকে অপমান করা শুরু করে দিয়েছে। তাও কি বিদঘুটে এক সংজ্ঞা আবিষ্কার করে। হ্যাঁ, এমন সংজ্ঞা ইহজনমে শুনেছে বলে তো মনে হয় না। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে, শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? মাথায় এসেছিল ফট করে সংজ্ঞাটা বলে দিয়েছে। তবে এবার মেয়েটার মনে হচ্ছে এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। কেউ নিজ নিজ পছন্দের বিরুদ্ধে তোলা বাক্য হজম করতে পারে না, তেমনি সিগারেট খোররাও পারবে না। এটাই স্বাভাবিক। সেখানে সে এত বড় একটা সংজ্ঞা মেরে দিয়েছে, এখন নিশ্চয়ই বিভান খেপে উঠবে, আবারও চড়াও হবে তার উপর। রূপন্তী ঢোক গিলল, আমতাম্বতা করে জবাব দিল, খাবার রেডি আছে, খেতে আসুন তাড়াতাড়ি। কথাটা বলে মেয়েটা আর এক মুহূর্ত দাঁড়ালো না ওই স্থানে, দ্রুত পায়ে প্রস্থান ঘটালো নিজের। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে একটা বার দেখলো রূপন্তীকে, অতঃপর সিগারেটে আরেকটা টান দিতে গিয়েও থেমে গেল। এই কথাটা স্মরণে আসতেই নাক মুখ কুচকে গেল। ঘৃণায় যেন পেটটা গুলিয়ে উঠল। আর সে মুখে পড়ল না সিগারেটটা। দেয়ালের সাথে চেপে ধরে তার মাথার ধার আগুন নিভিয়ে ছুঁড়ে ফেললো ময়লা ঝুড়িতে। রাতের আধার কেটে দেখা মিলেছে সুন্দর এক ভোরের। চারিদিকটা ভরে উঠেছে আলোয় আলোয়। বিভানের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো সে। তবে রূপন্তীর দেখা নেই চারদিকে। গেল কোথায় মেয়েটা? নাকি এখনো দৌড় লাগিয়ে কক্ষে বসে রয়েছে? হবে হয়তো তাই। বিভান চারদিকে চোখ বোলাতে বোলাতেই এসে দাঁড়ালো খাবারের কক্ষে। টেবিলের সম্মুখে দাঁড়ায়।
টেবিলে বেশ পরিপাটিভাবে খাবার সাজানো, আবার সাথে একটা চিরকুটও রাখা। ভ্রু কুঁচকে এলো বিভানের। চিরকুটটা হাতে তুলে নিয়ে সে পড়ল। আপনার খাবার সব টেবিলেই আছে, খেয়ে নেবেন, আমি কলেজে যাচ্ছি। বিভানের ভ্রুদয়ের ভাঁজ গাঢ় হলো। হাত তুলে দেখো সে হাত ঘুর- হাত তুলে দেখলো হাত ঘড়িটার পানে এখনো কলেজ শুরু হতে প্রায় ঘন্টাখানেক বাকি। এত তাড়াতাড়ি মেয়েটা কলেজে কি করছে কি? আবার ওই কফি শপের কাজে ফিরে যায়নি তো? যেতেও পারে। মেয়েটা তো আর আবার তার কথার অবাধ্য হতে না পারলে শান্তি লাগে না, হাজার হলেও শত্রুর মেয়ে। তবে রূপন্তী যদি সত্যিই আবার ওই কফি শপের কাজে ফিরে গিয়ে থাকে, তবে আজ একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে বিভান, তাতে কোনো ভুল নেই। খাওয়া দাওয়া আর মন রইল না ছেলেটা। যেভাবে রূপন্তী সব খাবার সাজিয়ে ঢাকা দিয়ে রেখেছিল, ওভাবে রেখে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। রূপন্তী একটু তাড়াহুড়ো করেই কলেজে ঢুকলো। লাইব্রেরিতে গিয়ে কিছু দরকারি নোট করতে হবে তাকে। কলেজে ক্লাস শুরু হওয়ার পরে এখনো সব বইগুলো কেনা হয়নি। কিনবেই বা কি করে? টাকা পয়সার সাথেও তো দেখা নেই। তারপর যাই এক কফি শপে কাজ জোটালো, সেখানেও ব্যাগরা দিল বিভান। যদিও তারপরও বলেছে তার জন্য রান্না করলে মাস শেষে সে টাকা দিবে, তবে কতটা দিবে সে বিষয়ে রূপন্তী বেশ সন্দিহান। মেয়েটা কাঁধে একটা ব্যাগ চাপিয়ে দ্রুত হেঁটে চলল লাইব্রেরির পানে। পা বাড়িয়ে আর একটু সময় নিয়ে ঢুকবে ভেতরে, তখনই তার পথ আগলে দাঁড়ালো গতকালে সে উচ্ছন্ন যাওয়া ছেলে মেয়েগুলো। কপালে ভাঁজ পড়ল রূপন্তীর। সন্ধিয়ান সুরে বলল, এ কি, আপনারা আজ আবার পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা কি? রূপন্তীর কথা শুনে অ্যারন নামের ছেলেটা হাসলো ওষ্ঠ বাঁকিয়ে, কেমন রসিয়ে রসিয়ে বলল, গতকাল আমাদের নামে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের নামে নালিশ জানিয়েছে। এখন বলছো তোমার পথ আগলে কেন দাঁড়িয়েছি? কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তী। ধীর কণ্ঠে বলল, আমি আপনাদের নামে কোনো নালিশ করিনি। মেয়েটা বেজাইতে গেল রূপন্তীর জবাবে। তেরে এসে সে চুলে বাঁধা বেনুনিটা টেনে ধরে বলল, মিথ্যা বলছিস আবার। আমাদের নামে নালিশ করার স্পর্ধা এখন অবধি এই কলেজে কেউ দেখেনি, অথচ 2 দিন হয়নি এসে আমাদের নামে নালিশে ঠুকে দিয়েছিস। এত বড় সাহস তোর! চুলের ব্যথায় চোখ মুখ খিচে রাখলো রূপন্তী। হাত বাড়িয়ে নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা চালিয়ে আবারও বলল, আমি সত্যি বলছি, আমি কোনো নালিশ করিনি। আবার মিথ্যা কথা? ডোনাল্ডের ক্ষেপে ওঠা কণ্ঠস্বর। ম্যারি তার ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট আকারের কাঁচি বের করে আনে। বাঁকা হেসে বলল, বলুক যত ইচ্ছে মিথ্যা কথা, আজ এমন শাস্তি দিব না যে ও দূরে থাক, অন্য কেউ আমাদের নামে নালিশ টোকার পূর্বে শতবার ভাববে। রূপন্তী আতকে উঠল। এরা আবার আজ কাঁচি নিয়ে এসেছে কেন? তার চুল কাটবে নাকি? হ্যাঁ, ধরেছে তো তার চুলই। কত সাধের চুল রূপন্তীর। এই চুল যদি কেটে ফেলে, ভাবতেই ভীত হলো মেয়েটার হৃদয়। আশেপাশে তাকালো কারো নিকট একটু সাহায্য চাওয়ার আশায়, তবে তাকে সাহায্য করতে বোধহয় কেউই প্রস্তুত নয়। আশেপাশে মানুষের অভাব নেই, কেউ যাচ্ছে তো কেউ আসছে। সবাই এক নজর তাকিয়ে তার অবস্থাটা পর্যবেক্ষণ করে আবার চলেও যাচ্ছে। প্রতিবাদ করছে না, হয়তো এদের উপরে কথা বলার সাহস কারো নেই, কিংবা কেউ নিজের উপর বিপদ টেনে নিতে চাইছে না। ততক্ষণে ম্যারি নামক মেয়েটা নিকটে চলে এসেছে রূপন্তীর, আর ম্যারি তার চুল ধরে রেখেছে। মেয়েটার হৃদয়ে ভীতিভাব বাড়লো আরো, কান্না পাচ্ছে ভীষণ। এই চুল নিয়ে বাঙালি নারীদের একটা আলাদাই শখ, আকাঙ্ক্ষা, প্রত্যাশা থাকে। রূপন্তীরও আছে। কত যত্ন এবং শখ করে চুলগুলো সে লম্বা করেছে। রূপন্তী মুখ খুলল এবার, অনুনয়ের সুরে বলল, আমি সত্যিই কোনো নালিশ ঠুকিনি, আমার ছেড়ে দাও, দয়া করে আমার চুল কাটবে না। বেরি উষ্ঠ প্রসারিত করে পৈশাচিক হাসি দিল, অতঃপর হুট করে কাঁচি দ্বারা কেটে ফেলল ওড়নার একাংশ। রূপন্তী কিঞ্চিত চিৎকার করে উঠল, আতঙ্কিত স্বরে বলল, এ কি, এটা কি করলে? আমার ওড়না! বেরি এরপরেও থামল না। ওষ্ঠের কোণে বিশ্রী পৈশাচিক হাসির রেখা বজায় রেখে হাতের কাঁচিটা এবার বাড়ালো রূপন্তীর চুলের পানে। শেষ রক্ষা বোধহয় আর হলো না। এই দূরদেশে এসে কিছু বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের হস্তে নিজের সুন্দর চুলগুলো বোধহয় বিসর্জন দিতেই হবে। মেয়েটা তবুও চেষ্টা চালিয়ে যেতে লাগে। প্রাণপণ চেষ্টা করলো নিজেকে এই বিদেশিদের হাত থেকে রক্ষা করা, কিন্তু সে একা মেয়ে কি আর এতজনের শক্তির সাথে পেরে ওঠে নাকি?
তাছাড়া শেষ পর্যন্ত ডোনাল্ড আর অ্যারনও এসে ধরেছে মেয়েটার দুপাশ থেকে। প্রয়োগ ঘটিয়েছে নিজেদের পুরুষালী শক্তির। এই পর্যায়ে শব্দ করে কেঁদে দিল রূপন্তী। কাচিটাও তার চুল ছোঁয়াছুঁই, আর একটু হলেই কেটে যাবে। ঠিক তখনই ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। বেশ গম্ভীর স্বরে সে বলল, তোরা আবার শুরু করেছিস? আকস্মিক কারো কণ্ঠস্বর শ্রবণে চমকে উঠল সবাই। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকাতেই নজরে পড়ল ইমাদ এবং জ্যাককে। অ্যারন, ব্যারি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরি সকলে ভয় পেয়ে গেল বেশ। যদিও বিভান এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, তবে ইমাদ আর জ্যাক কেউ একজন এই ঘটনা তার কর্ণে তুলে দিলেই তাদের আর নিস্তার পেতে হবে না। বিভান ছেলেটা ভিনদেশী হতে পারে, তবে এখানে তার দাপট এবং ক্ষমতা দুটোই আছে বেশ। এর জন্য অবশ্য বিভানকে তারা আকার ইঙ্গিতে নিজেদের দলে বেড়াতে চেয়েছিল বেশ কিছুবার, কিন্তু পারেনি। বিভান তাদের পাত্তাই দেয়নি কোনো কালে। পুরো কলেজ ইমাদ আর জ্যাক ব্যতীত ওই ছেলেটাকে না কখনো কারো সাথে মিশতে দেখা দিয়েছে, তেমন কথা বলতে না দেখেছে। সর্বদাই একাগুরু গম্ভীর ধাঁচের পুরুষে। ইমাদ আর জ্যাককে অবলোকনেই ব্যারি নিজের হাতে ধরে রাখা কাছিটা লুকিয়ে ফেলল প্যান্টের পকেটে। ম্যারিও রূপন্তীর চুল ছেড়ে দিল তৎক্ষণাৎ, জোরপূর্বক হেসে বলল, এই ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, এই আর কি। এই কি আর নতুন তো। জ্যাকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সকলের পানে একবার চোখ ফুলিয়ে থমথমে কণ্ঠে বলল। ইমাদও পরপর বলল, কাছি হাতে চুল টেনে ধরে ঠিক কোন ধরনের দুষ্টুমি হয় আমাদেরও একটু বোঝাও। আমারও না হয় তারপর তোমাদের সাথে একটু সে দুষ্টুমি করি। অ্যারন, ব্যারি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং ম্যারি চুপসে গেল কিঞ্চিত। বুঝলো এরা বুঝে গেছে সব, আর মিথ্যে বলে লাভ নেই, তবে বাঁচতে হবে এদের থেকে। ডোনাল্ড দ্রুত নিজের উপস্থিত বুদ্ধি দ্বারাই বলল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আসছি আমরা। এক প্রকার কথাটা বলেই পালিয়ে গেল ওরা সকলেই। ইমাদ আর জ্যাকও কিচ্ছু বলল না। পালিয়ে আর যাবে কোথায়? ঘুরে ফিরে তাদের হাতেই ধরা পড়তে হবে। তবে এদের এবার একটা উচিত শিক্ষা না দিলেই নয়। কথাগুলো ভাবতে ভাবতেই ইমাদ ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে। অমনি বেচারা থমকে গেল দ্বিতীয়বারের ন্যায়। মেয়েটা কান্নারত মুখশ্রী, তীরতিরিয়ে কম্পান ওষ্ঠছোড়া, এলোমেলো চুল সমষ্টে ঝড় তুলল তার হৃদয়। এতক্ষণ এদের ক্রোধে দিশেহারা হয়ে ওদের পানে তাকিয়ে থাকতে থাকতে এই মেয়েটার পানে তার তো খেয়াল করাই হয়নি। মেয়েটা এখনো কেঁদেই যাচ্ছে। ইমাদ মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে হুট করেই বলল, তোমার চুলে এগুলো কি? রূপন্তী চোখ তুলে তাকালো। তৎক্ষণাৎ চুলে হাত দিতেই শুধালো, কি? ছোট্ট শব্দটা কণ্ঠে উচ্চারিত হতেই হাত থেমে গেল মেয়েটার। চুলের ভাঁজে কেমন আঠা আঠা লাগছে। কি লেগেছে চুলে? আর আঠাই বা লাগলো কোথা থেকে? রূপন্তী দেখার চেষ্টা চালালো, কিন্তু একটু পেছনের দিকে হওয়ায় ঠিক সুবিধা করে উঠতে পারলো না। ইমাদ মেয়েটার প্রচেষ্টা বুঝতে পেরে নিজেই ঘুরে গিয়ে দাঁড়ালো রূপন্তীর পেছনে। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা সম্ভবত চুইংগাম। চুইংগাম? চমকালো রূপন্তী। শেষ পর্যন্ত চুল কাটতে না পেরে এই ছেলে মেয়েগুলোর চুলে চুইংগাম লাগিয়ে দিয়ে গেছে। এখন তো চুল না কেটে উপায় থাকবে না। রূপন্তী দিশেহারা হলো। দ্রুত খুলে ফেললেও চুলে পেঁচানো বেনিনিটা। সাথে সাথে ইমাদের হৃদয়ে একটু আগে ওঠা ঝড়টা গাঢ় হলো আরো। খোলা চুলে মেয়েটা যেন আরো স্নিগ্ধময় হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন হুট করে প্রকৃতিতে তার চোখের সম্মুখে এক শ্রেষ্ঠতম ফুল ফুটে উঠেছে। ইমাদের হৃদস্পন্দন গাঢ় হলো। কেমন ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে হৃদয়। এ যেন গাঢ় প্রণয়ের বার্তা দিচ্ছে। ইমাদের ঘোরের মধ্যে কারো ফোপানোর আওয়াজ আছড়ে পড়লো তার কর্ণে। রূপন্তী তার চুইংগাম লাগা চুলগুলো সম্মুখে এনে দেখে কেঁদে উঠল শব্দ করে। ভেজা কণ্ঠে বলল, আমার চুল, আমার এত শখের চুল। ইমাদের ঘোর কাটলো। মেয়েটার কান্নারত মুখশ্রীর পানে তাকিয়ে প্রেমে পড়লো যেন আবারও। অশ্রুসিক্ত রক্তিম আঁখি মেয়েটার। নাকের ডগাটাও কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করে। এ যেন এ রমণীর নতুন আরেক রূপ। কিছুটা সময় কয়েকটা বাক্য আলাপ, অথচ এ নারীর কত শত রূপ দর্শন করে শেষ। আচ্ছা, এ নারী এসেছে কি একের পর এক তার রূপ দেখে উন্মাদ বানাতে? ইমাদের ভাবনার মধ্যেই শোনা গেল জ্যাকের কণ্ঠস্বর,
সে রূপন্তীর কক্ষের পাশে পেতে রাখা এক কাঠের বেঞ্চের পানে ইশারা করে বলল,